থাকলে দাও। রেকর্ডিং হচ্ছে খুব সম্ভবত। আই ডোন্ট নো। রেকর্ডিং মনে হয় হচ্ছে, কারণ এই যে এখানে অলরেডি ইয়ে আসছে, স্যার পজ স্টপ রেকর্ডিং রেকর্ডিং। হচ্ছে। আচ্ছা, স্যার ঠিক। রেকর্ডিং ঠিক আছে। অপশন দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তাহলে ঠিক ঠিক আছে, আছে। ওকে। ওকে। ওকে, ওয়েলকাম এভরিওয়ান। আমি আজকে যে টপিকটা আর কি, স্পেশাল টপিকস রিলেটেড টু ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটার স্পেশাল আমি যাব আস্তে আস্তে, মানে আমি শুরুতে বলতেছি না স্পেশাল কি, বাট আস্তে আস্তে যখন ইন ডেপথ যাওয়া হবে তখন আসলে বোঝা যাবে যে কেন স্পেশাল বলা হচ্ছে। তো যে মূলত দুইটা টপিক নিয়ে ইন ডিটেলস আলোচনা হবে আর কি। একটা হচ্ছে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশনটা এখন বর্তমানে, শুরু থেকে বর্তমানে কি অবস্থায় আছে। আর এই ওয়্যারলেস কমিউনিকেশন যেহেতু, ওয়্যারলেস কমিউনিকেশন বলতে আমরা কিন্তু অ্যান্টেনা চলেই আসে শব্দটা। তো এই 5G অ্যান্ড 6G এই দুইটা অ্যান্টেনা নিয়ে আর একটু ডিটেলস আলোচনা হবে। তো দুইটা টপিক মেইনলি, এই স্নিক পিক টু ওয়্যারলেস কমিউনিকেশন অ্যান্ড 5G অ্যান্ড 6G অ্যান্টেনাস। তো আজকের ক্লাসটা মূলত ওয়্যারলেস কমিউনিকেশনের উপরে। আপনারা হয়তো সবই জানেন, মানে কিছু হয়তো নতুন থাকবে, নতুন টার্মস, বাট এই জানা জিনিসগুলো আবার একটু রিভাইজ করে মেইন টপিক হচ্ছে 5G অ্যান্ড 6G, বাট আজকেরটা হচ্ছে শুধুমাত্র ওয়্যারলেস কমিউনিকেশনের। তো আমরা মূলত যখনই ওয়্যারলেস কমিউনিকেশন বলি, আমরা কিন্তু এই যে আমরা এখন কি 5G ওয়ার্ল্ডে আসি বলি, তারপরে মাথায় কিন্তু চলে আসে যে 1G 2G 3G 4G। আচ্ছা, মানে সবাই একটু মিউট করে রাখলে ভালো হয়। ওকে। তো 1G 2G 3G 4G 5G এটাই কিন্তু মাথায় চলে আসে, এটা হচ্ছে জেনারেশন আর কি, টেলিকমিউনিকেশনের জেনারেশন। তো যখনই এটা চলে আসে এর সাথে আরো কিছু আসে, যেমন 2.5G কেউ কেউ বলে। যেমন আমরা যখন মোবাইলে নেটওয়ার্ক কমে যায়, বলি না যে নেটওয়ার্ক নাই মোবাইলে, তখন দেখি যে উঠে আসে। মোবাইলে হয়তো 4Gর জায়গায় দেখায় বা দেখায়, H+ দেখায়। এই যে এইগুলা, এই ব্যাপারগুলো, অর্থাৎ এদের কিছু কিছু মানে 2.5G 2.75G 2.9 3.5, এই যে এত ভেরিয়েশন, এত ভেরিয়েশন কেন? তো এর কিছু কিছু, যেমন 2.5G কে আমরা বলি এজ, যেটা হচ্ছে এনহ্যান্স ডাটা রেট ফর জিএসএম ইভ্যালুয়েশন। তো এটা সামটাইমস 3Gও বলা হয়। তারপর আছে এলটিই, অনেকের মোবাইলে দেখবেন লেখা থাকে আর কি, ডাটা কানেকশন অন করলে লেখা থাকে এলটিই। তারপরে আছে এলটিএ, এলটিএ, এলটিএ প্রো। এগুলো আমি আরো ডিটেলসে আসবে পরে। তো কেন এই ভেরিয়েশন গুলো? এগুলো 3GPP নামে একটা, হ্যাঁ, যারা সেলুলার নেটওয়ার্কটাকে ডমিনেট করে, অর্থাৎ কোন ধরনের রিলিজ হবে বা কোন ধরনের স্ট্যান্ডার্ড মেনটেইন হবে, এগুলো তারা মানে মনিটর করে। যেটা এখন এই যে এতগুলো ভেরিয়েশন, এই ভেরিয়েশনটা কেন? কারণ হচ্ছে মার্কেট, মানে মার্কেটিং স্পেসিফিকেশন কারণে। কারণ ফিল্ডে যতগুলো কোম্পানি আছে বা আহ, আহ, যারা এই এই সার্ভিসগুলো প্রোভাইড করে, তাদের রিকোয়ারমেন্ট অনুসারেই মূলত এই যে এতগুলো ভেরিয়েশন আসছে। হয়তো 2G ছিল, এরপরে ইউজার ডিমান্ড অ্যান্ড কমার্শিয়ালি যারা অ্যাভেলেবেল আছে মার্কেটে, তাদের ডিমান্ড অনুসারে বিভিন্ন ভেরিয়েশন গুলো আসছে। তো আমরা মূলত কিছু কিছু, যেমন 2.5G 3.5G এগুলো নিয়ে, আর বাকিগুলো নিয়ে অত আলোচনা করব না। বাট স্টেপ বাই স্টেপ, যেটা আমরা ইভালুয়েশন অফ টেলিকমিউনিকেশন বলি, যেটা হচ্ছে 1G থেকে শুরু করব, এবং এখন বর্তমানে যেটা চলছে এবং যেটা আপকামিং। তো এখানে এই যে সবুজ কালারে যেটা দেওয়া আছে যে সালগুলো, কোনটা কত সালে আর কি মার্কেটে আসছে। তো 1G হচ্ছে 1980 সালে, হ্যাঁ, 2G হচ্ছে 1992, অর্থাৎ প্রায়। তারপরে 3G 2000 অর্থাৎ 2000 সালে, 4G 2010 সালে, 5G 2020-তে এটা ফুললি মানে মার্কেটে আছে। যদিও আমাদের বাংলাদেশে এখনো এগুলো অ্যাভেলেবেল না, বাট আর 2030-তে, মানে ইটস এক্সপেক্টেড টু হিট দ্য মার্কেট ইন 2030, দ্য 6G কমিউনিকেশন। তো বেসিক্যালি এখানে একটা জিনিস প্যাটার্ন যদি আমরা খেয়াল করি, যে এই যে কমিউনিকেশনের ইভালুয়েশন গুলা, ইভালুয়েশনটা প্রায় 10 বছর পর পর কিন্তু মাঠে আসছে। দেখেন 1G থেকে 2G 12 বছরে,
তারপরে 8 বছর, তারপর 10 বছর, 10 বছর, 10 বছর। তো এই হিসেবে যদি যেতে থাকি, 7G যদিও ওইরকম আলোচনা নাই, তারপরেও 40-তে হয়তো সামথিং বিগার আসতে পারে, মানে এই প্যাটার্নে যদি যেতে থাকি। তো আমরা আছি এখন আমাদের দেশের প্রেক্ষাপটে, আমরা আছি 4G-তে। তাও এখনো সব সব জায়গায় দেশের মানে সর্বত্র কিন্তু এখনো 4G কানেক্টেড না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড 5G কানেক্টেড। অনেক জায়গায় 5G কমিউনিকেশন চলে। আর সেখানে ওয়ার্ল্ডটা হচ্ছে 6G-তে, 6G-র দিকে অলরেডি ঝুঁকে গেছে। তো আমাদের এই আজকের আলোচনাটা এটাই, যে কিভাবে এই ইভ্যালুয়েশনটা হচ্ছে বা কি কি ফ্যাক্টরের জন্য এই ইভ্যালুয়েশন গুলো আনা জরুরি হয়েছে, এগুলো আমরা দেখব। খুবই সংক্ষেপে দেখব। মানে জাস্ট টার্মগুলোর সাথে পরিচিত হওয়া, অর্থাৎ এই ফিল্ডে যদি কখনো মানে আরো বিগার অ্যাসপেক্টে রিসার্চ করতে যান আপনারা, তাহলে যাতে সুবিধা হয়। তো 1G আগে আমরা প্রি সেলুলার সিস্টেম বলে, মানে আমাদের যে 1G to 6G, যে যে কথাটা বলতেছি বারবার, এই 1G to 6G কমিউনিকেশন আসলে হচ্ছে সেলুলার কমিউনিকেশন আসার পরেই মূলত এই টার্মটা এসেছে। এর আগে কিন্তু জাস্ট প্রি সেলুলার সিস্টেম বা প্রি সেলুলার এরা বলে আমরা একটা নাম দিয়েছি, যেটাকে 0G সিস্টেম বলে। তো মানে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন 1900 আহ, হচ্ছে মানে লেটেস্ট আমরা ওয়্যারলেস কমিউনিকেশন নিয়েই কথা বলি বা ওয়্যারলেস কমিউনিকেশন ইউজ করি, কিন্তু এটা শুরু হয়েছে কিন্তু অনেক আগে। অর্থাৎ যদি যাই, যেমন এই যে চায়নার গ্রেট ওয়াল যেটা, তো গ্রেট ওয়ালের যে টাওয়ার গুলো আছে, এই যেটাকে বিকন টাওয়ার বলে আর কি, তো এই টাওয়ার থেকে টাওয়ারের যে কমিউনিকেশন, আগে তো আর ওয়্যার বা ওয়্যারলেস কোনোটাই ছিল না। তো এই যে কমিউনিকেশনটা হতো সিগন্যাল, স্মোক সিগন্যাল, অর্থাৎ এক টাওয়ারে ধোঁয়ার দিয়ে মানে, এবং একটা প্যাটার্নে বা কোনো একটা টেকনিকে, যে তারা তাদের সিগন্যাল গুলো বুঝতো এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে। এটা দিনের বেলায়। এখন রাতের বেলায় যদি কমিউনিকেশন করার দরকার হতো, তাহলে তো আর স্মোক সিগন্যাল দিয়ে হবে না, কারণ রাতে তো আর স্মোক দেখা যায় না। সেক্ষেত্রে লাইট দিয়ে করা হতো এটা, যেটা হেলিওগ্রাফ বলে। এটা এনশিয়ান গ্রিসেও আপনার হচ্ছে এনশিয়ান গ্রিসেও চালু ছিল এই কমিউনিকেশন, অর্থাৎ দূরে সিগন্যাল বা কোনো সংকেত পাঠাতে। এই যে আহ, হচ্ছে এটা হচ্ছে দিনের বেলাও করা হতো, যেটা হচ্ছে আয়না ধরে হচ্ছে সূর্যের আলোর থেকে, ওই যে সূর্যের আলোর যে রিফ্লেকশনটা আয়নায় হয়, ওই রিফ্লেকশন দিয়ে এই কমিউনিকেশনটা করা হতো। এরপরে হচ্ছে স্যামুয়েল মোর্স নামে, যিনি আমরা সবাই জানি মোর্স কোড, ডট অ্যান্ড ড্যাশ। হ্যাঁ, এরপরে আলেকজান্ডার গ্রাহাম বেলের যে আবিষ্কার, এটাই মূলত ওয়ার্ড কমিউনিকেশনে একটা রাইজ ঘটিয়েছে। এরপরে যখন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তার হচ্ছে থিওরি দেন আর কি, ম্যাক্সওয়েল থিওরি যেটা আমরা বলি, এটার পরেই মূলত ইএমএফ, যে মানে অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক যে একটা জিনিস আছে, এটার এক্সিস্টেন্স প্রুভ হয়। এবং হেনরিক হার্টজ নামের যিনি, উনি সর্বপ্রথম একটা অ্যান্টেনা আবিষ্কার করেন, এবং এর সাথে মূলত ওয়্যারলেস ট্রান্সমিশনটা শুরু হয়। মার্কনিকে যদিও ধরা হয় যে মানে ফাদার অফ ওয়্যারলেস কমিউনিকেশন, বাট অ্যাকচুয়ালি প্রথম ওয়্যারলেস কমিউনিকেশন যেটা আমাদের যে বাঙালি, হ্যাঁ, আমরা যেটাকে আসলে ইগনোর করি, এখানে যে পেটেন্ট নেওয়া হয় নাই, এই জন্য আর কি মূলত মার্কনিকেই বলা হয় যে ওয়্যারলেস কমিউনিকেশনের জনক। কিন্তু আসলে কিন্তু এটা না, সর্বপ্রথম উনিই করেন, কিন্তু জাস্ট পেটেন্টটা না নেওয়াতে এটা জাস্ট মার্কনির নামেই চলে আসে এবং সারা ওয়ার্ল্ড এই নামেই চেনে। যাই হোক, আমি ওদিকে না যাই। এরপরে হচ্ছে বিশ্বযুদ্ধ দুয়ের সময় যে রাডার বা মোটরোলার ওয়াকি টকি, যেটা এখনো আছে, এই যে পুলিশ বা বিভিন্ন ইসে ইউজ করে, এটা হচ্ছে পুশ টু টক, অর্থাৎ প্রেস করে তারপরে কথা বলতে হয়, তারপরে ছেড়ে দিলে, এই যে ওভার বলে ছেড়ে দেওয়া আর কি। তো এটা হচ্ছে মোটরোলার আবিষ্কার ছিল। হ্যাঁ, তো এইগুলোই মূলত কিন্তু আর মানে আমরা 1G যে বলি, এর অনেক আগে থেকেই এগুলো আছে। তো এই ডেভেলপমেন্ট গুলো আসলে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন বা সেলুলার নেটওয়ার্ক ডেভেলপ হওয়ার পিছনে অনেকটা দায়ী। যাই হোক, তো আসি এখন এখানে স্ট্যান্ডার্ডটা কি, অর্থাৎ 1G যে অ্যানালগ কমিউনিকেশন বলি, ও সরি, 1G হচ্ছে আমরা অ্যানালগ কমিউনিকেশন বলি। তো অ্যানালগ কমিউনিকেশন বলি, এটার স্ট্যান্ডার্ড কি, এটার কান্ট্রি ওয়াইজ, যেমন ইউএসএ, তারপর নর্ডিক কান্ট্রি। হ্যাঁ, আপনি যদি কান্ট্রি বা রিজিয়ন দেখেন, ইউএসএ, তারপর নর্ডিক। নর্ডিক মানে নর্দার্ন ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আর কি। হ্যাঁ, এই কান্ট্রিগুলা, তারপর জাপান, ইউকে, জার্মানি, ফ্রান্স, এরা মূলত এই যে প্রথম আর কি এই যে 1G কমিউনিকেশন নিয়ে আসে, যেটা শুধুমাত্র ভয়েস কমিউনিকেশন, ওয়্যারলেস ভয়েস কমিউনিকেশন।
তো এইখানে যদি আমি ব্যান্ডউইথ দেখি, এখন 30, তারপর 25, 25, 25, 20 বা 12.5, এগুলো কিন্তু খুব কম ছিল। হ্যাঁ, অর্থাৎ আর এখানে যে টেকনিকটা ইউজ হতো, অর্থাৎ ভয়েস কমিউনিকেশন, আমি একটু পরে আরো ডিটেলস বলবো, পরে স্লাইডেই আছে। তো এই যে ব্যান্ডউইথ কম হওয়ার কারণে ইউজার কম দেওয়া যেত। কিরকম? যেমন এটা, এটা একটা সেলুলার মানে আর্কিটেকচার অফ এএমপিএস আর কি, অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, যেটা মূলত এখনো আছে, এটা এখনো নাই তা না, বাট স্ট্রাকচার ডেভেলপড হয়েছে। এটাই কিন্তু বেসিক। বেসিক কি? প্রত্যেকটা টাওয়ার, এই যে আমরা যে টাওয়ার গুলো দেখি, এটা বিটিএস দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে এখানে। প্রত্যেকটা টাওয়ার একটা মানে একটা রিজিয়ন কভার করে, যেটাকে আমরা একটা সেল বলি। যেমন আমার হাতে যদি কোনো একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে, যেমন এই ক্ষেত্রে হচ্ছে সাপোজ এই যে মেগাহার্টজ রেঞ্জে, এই ক্ষেত্রে যেমন 869 থেকে 894, তো আমি এটাকে আহ, কয়েকটা ভাগে ভাগ করব, করে এই যে বিভিন্ন বিটিএস, যেটাকে বলা হয় সেল, এই টার্মটা হয়তো শুনে থাকবেন, সেল আর কি। তো এই প্রত্যেক সেলে এই ফ্রিকোয়েন্সির যে ব্যান্ডটা, এটা ভাগ করে এই যে এখানে কালার হিসেবে দেওয়া আছে, এই যে সবুজ থেকে এদিকে এই কালার পর্যন্ত প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আর কি। তো এটা হওয়াতে কি হয়, এই স্টেশনে যারা থাকবে, হ্যাঁ, তাদের সাথে এই স্টেশনের যে মানে দুইটার ফ্রিকোয়েন্সির মধ্যে ইন্টারফারেন্সটা হবে না। তো এইভাবে কিন্তু প্রাথমিক ডিজাইনটা। তো কেউ যদি কল দিতে চায় এই সেল থেকে বা আরেক সেলে, তো এটা কিভাবে যায়? প্রথমে এটা বিটিএস এ যায়, তারপর বিটিএস থেকে এমএসসি নামে একটা টার্ম আছে, ওইখান থেকে এদিকে যায়, গিয়ে ওইটা আবার রিরাউট হয়ে আরেক যে যে স্টেশনে আমি কল দিচ্ছি ওই স্টেশনে যায়। তো এইখানে এই যে ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন ডিফারেন্ট, এটা কেন? যাতে করে মানে ক্রস টক বা হচ্ছে একজনের সাথে আরেকজনের ইন্টারফারেন্সটা না হয়। এখন এইটাই হচ্ছে মেইনলি মানে জাস্ট ফান্ডামেন্টাল একটা আর্কিটেকচার, যেখানে ভিন্ন ভিন্ন সেলে, হ্যাঁ, একটা খুব সহজ ভাষায় হচ্ছে যে টাওয়ারটা যেটা আছে, ওই টাওয়ারের কাভারেজ রিজিয়ন যেটা, এটা একটা সেল, এবং এটা হেক্সাগোনাল শেপে হয়, যাতে করে ম্যাক্সিমাম এরিয়া কভার করতে পারে। সার্কুলার হইলে কিছু গ্যাপ থাকে, হ্যাঁ, এরকম আর কি। তো এই জন্য হেক্সাগোনাল শেপে হয়। কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেক সেল থেকে প্রত্যেক সেলের ফ্রিকোয়েন্সি আলাদা হতে হবে, না হলে ইন্টারফারেন্স হবে, চ্যানেল ইন্টারফারেন্স যেটাকে বলে। এখন সমস্যা হচ্ছে আমাদের তো ফ্রিকোয়েন্সি ব্যান্ড লিমিটেড, অর্থাৎ এই এখান থেকে শুরু হয়ে এখানে শেষ মনে করে। তাহলে আমার তো এখানে তো আরো সেল থাকবে, তাই না? এটা তো কয়েকটা রিজিয়ন জাস্ট কভার করবে, তাহলে সেগুলো কি করে করবে? তো সেগুলো করার জন্য এই যে সেম ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি সেল আমি কিছু দূরে, কয়েকটা, দুইটা বা তিনটা সেল দূরে, এটা রুল আছে। হ্যাঁ, তো এই রুল অনুসারে আরেকটা কিছু দূরে আমি আরেকটা সেল দিতে পারি। এটাকে বলে ফ্রিকোয়েন্সি। এবং ওই সেল যেহেতু একই ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে, কিন্তু এই জাস্ট দূরত্বের কারণে কিন্তু এটা এটার ওইটার সাথে কোনো ইন্টারফারেন্স হবে না, এই জিনিসটাকে বলে ফ্রিকোয়েন্সি রিইউজ। তো 1G কমিউনিকেশন যেটা, এটা মূলত ফ্রিকোয়েন্সি রিইউজের উপরেই বেস করে এটা হয়েছে। তো এখানে যে টেকনোলজি, অর্থাৎ আমি বলবো এই টার্মটা হচ্ছে যে টেকনোলজি ইউজ হয়েছে, টেকনোলজি ইউজ হয়েছে ফ্রিকোয়েন্সি রিইউজ, অর্থাৎ একই ফ্রিকোয়েন্সিকে আবার ইউজ করা, যাতে করে আমার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের যে মানে লিমিটেড অ্যালোকেশন আছে, ওই লিমিটেড অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি দিয়েই আমি যাতে হিউজ এরিয়া কভার করতে পারি। তো ফ্রিকোয়েন্সি রিউজ টার্মটাই হচ্ছে মূলত অ্যানালগ কমিউনিকেশনের মেন টেকনোলজি। আর বাকি যেগুলো এখানে লেখা আছে, এগুলো আমি এখন বলতেছি না, একটা বলবো হ্যান্ড ওভার, বাট এগুলো হচ্ছে পরে অ্যান্টেনার সময় আমি আবার আসবে, এই জন্য আমি এখন এটা জাস্ট স্কিপ করে যাচ্ছি। তো হ্যান্ড ওভার কি? হ্যান্ড ওভার হচ্ছে মানে আমি, এই যে আমরা কথা বলতেছি, তো আমি মনে করেন একটা সেলের আন্ডারে আছি, এই যে সাপোজ এই সেলের আন্ডারে আছি। এখন কথা বলতে বলতে আমি হয়তো মুভিং হয়ে আছি। তো মুভিং হইলে কি হবে, আমি তো যদি এই সেলে ঢুকে যাই, তাহলে তো আর এই সেলের সাথে মানে আমার কমিউনিকেশনটা এস্টাবলিশড ওয়েতে থাকবে না, বা এটা তো ডিসকানেক্টেড হয়ে যাবে। তো এই যাতে ডিসকানেক্টেড না হয়ে যায়, এই জন্য হ্যান্ড ওভার নামে একটা টেকনোলজি আছে। কিভাবে করে? হ্যান্ড ওভার হচ্ছে চ্যানেল, অর্থাৎ টাওয়ার যেটা, এটা কন্টিনিউয়াসলি সিগন্যাল স্ট্রেংথ মেজর করে। তো মেজর করতে ও যখন সেলের এজে চলে যায়, অর্থাৎ সেলের সেন্টারে হচ্ছে কি থাকে, টাওয়ার থাকে, যখন ইউজার হচ্ছে সেলের এজে চলে যাবে একদম, তখন কি অবশ্যই সিগন্যাল স্ট্রেংথ কমে যাবে বা পাওয়ার স্ট্রেংথ কমে যাবে। তখন এই যে এই এক সেল থেকে আরেক সেলে যাওয়া,
এই যাওয়ার সময় মূলত জাস্ট এই যে সেল থেকে আরেক সেলে সুইচ করা, এটাকেই বলে হ্যান্ড ওভার। তো এই হ্যান্ড ওভার টেকনোলজি অ্যানালগ কমিউনিকেশন, 1G অ্যানালগ কমিউনিকেশনের একটা টেকনোলজি, যে এখানে